আমরা শুরু করব আজকে আমাদের যে পাঠ্য ছিল চর্যাপদ। তো চর্যাপদের উপরে আলোচনা শুরু করব। প্রথমে আমি একটু প্রশ্ন করব তোমাদের, দেখি। যেহেতু চর্যাপদ আমরা সেই ছোটবেলা থেকে পড়েছি, মানে 11-12 আমাদের সিলেবাসে ছিল, অ্যাটলিস্ট গ্রাজুয়েশনে তো অবশ্যই আছে। চর্যাপদের উপরে বেসিক্যালি আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব ভেবেছিলাম, কিন্তু অলরেডি তার সময়টা চলেই গেছে। এখনই 18 মিনিট হয়ে গেছে। 5টা প্রশ্ন করি, চটপট তোমরা লিখে উত্তর দেবে, ওকে, চ্যাট বক্সে। প্রথম প্রশ্ন, চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয়? ওকে, ভেরি গুড, 1916। ভেরি গুড। তোমরা চেষ্টা করবে প্রত্যেকে অংশ নেওয়ার, তাহলে কি হয়, নামগুলো শো করে আমার সামনে একটু। ওকে, রেকর্ডিং থাকছে, তোমরা যাদের অসুবিধা পরে রেকর্ডিংটা একবার চোখ বুলিয়ে নিও, প্লেব্যাক স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, চর্যার টিকার নাম কি? চর্যার টিকার নাম কি? ওকে, নির্মল গিরা টিকা। আচ্ছা, ওকে ওকে। 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, চর্যার একের বেশি পদ লিখেছেন, মানে পদ সংকলিত হয়েছে কজন কবির? একের বেশি পদ কজন কবির সংকলিত হয়েছে আমাদের বর্তমান পুঁথিতে? একের বেশি পদ সংকলিত হয়েছে এমন কজন কবি আছে আমাদের বর্তমান পুঁথি অনুসারে? 7 জন, 16 জন, আচ্ছা 4 জন। ওকে, ঠিক আছে। 4টে উত্তর এসেছে, 7, 16, 4, 3টে উত্তর এসেছে। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আমাদের যে চর্যার পুঁথি, এর কি নাম নির্দেশ করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী আমাদের যে চর্যার পুঁথি, তার কি নাম নির্দেশ করেছেন? কি নাম নির্দেশ করেছেন? চর্যা, চর্য, বিনিশ। আচ্ছা, মানে শব্দটাই এমন খটোমটো যে লেখাটা একটু অসুবিধা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চর্যা, চর্য, বিনিশ্চয়। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হরপ্রসাদ শাস্ত্রী যেটা আবিষ্কার করেন, সেটা কি মূল চর্যাপদ নাকি মণিদত্তের টিকা? কোনটা? টিকা। ওকে ওকে, ঠিক আছে, বুঝে গেল, টিকা। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার শুরু করি। আসলে মূল যে কনসেপ্ট সেখানে ঠিকঠাকই আছে, দু একটা জায়গাতে একটু গন্ডগোল, আমরা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তাহলে একটু স্পিডেই এগোতে পারবো, আমার বিশ্বাস হচ্ছে সেটাই। আমরা শুরু করি। আমি চলে যাচ্ছি স্ক্রিনে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু ওটাকে দেখতে থাকো। আচ্ছা, ভালো কথা, তোমাদের মধ্যে এমন কজন আছো যারা
ইউটিউবে আমার চর্যাপদের উপর একটা ভিডিও ছিল আগের ক্লাসের। তোমাদের মধ্যে কজন আছো গো সেরকম কোনো ভিডিও দেখেছো আমার? চর্যাপদের উপর পার্টিকুলার ওই ক্লাসটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা তাহলে স্ক্রিন শেয়ার করতে শুরু করি। হ্যাঁ, চর্যাপদের উপরে আজকের আলোচনা। আমরা ওই অ্যাকচুয়ালি আমি প্রথমে এই যে সিকোয়েন্সটা এইটা একটু বলে নিই, তাহলে পরের যে অংশটুকু সেটা খুব ইজি হয়ে যাবে। পরের অংশটুকুর মধ্যে কি আছে? আবিষ্কার সংক্রান্ত তথ্য আছে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে হচ্ছে সম্পাদনা ও প্রকাশ, এখানে রয়েছে পুঁথির নামকরণ, এগুলো দিয়ে প্রশ্ন আসে যে কে কি নামকরণ করেছেন বা এই নামটা কে দিয়েছেন, এই ধরনের প্রশ্ন। পুঁথি পরিচয়, এখানে আসে ওই যে পুঁথিটা পাওয়া গেছে তার যে মাপটা পেটা সেটা কোথায় কি ছিল, কটা পেজ ছিল, হাবিজাবি এইগুলো। এখানে আসে টিকা, চর্যার টিকার যে বিভিন্ন প্রসঙ্গ সেটা। এখানে রয়েছে চর্যার টিকার অনুবাদ, সেই অনুবাদগুলো সম্পর্কে, মূলত তিব্বতী অনুবাদটা সম্পর্কে। এখানে রয়েছে কবিদের পরিচয়, কবি, কবিতা ইত্যাদি ইত্যাদি এগুলো। আর এখানে রয়েছে পদগুলোতে কি কি বিষয় রয়েছে সেগুলো, এইগুলো। আর শেষে হচ্ছে ভাষা, ভাষা সংক্রান্ত প্রসঙ্গ। নবচর্যাপদ আবিষ্কৃত হয়েছিল সেটা কি জিনিস, আর বাকি যা কিছু টুকটাক তথ্য সেটা। তো টোটাল আমাদের নোটটাতে অ্যাকচুয়ালি এটা আছে, তোমরা এগুলো অলরেডি পড়েছো বিভিন্ন সময়ে, ফলে এই অংশটুকু একটু যদি ভালো করে আলোচনা করা যায় তাহলে বাকি অংশটুকু খুব ইজি হয়ে যাবে, তোমরা বাড়িতেও নিজেরা নিজেদের মতো করে পড়ে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখানে কনসেপ্টটা এরকম, ভালো করে দেখো। এখানে মোট 7টা পয়েন্ট দেওয়া রয়েছে। কি কি? প্রথমে একটা রয়েছে চর্যাপদ রচনা সংখ্যা অজানা। মানে কি? যদি বলা হয় যে চর্যাপদ মোট কতগুলি, তাহলে তার উত্তর হচ্ছে আমাদের জানা নেই কতগুলি। আমরা জানি কি কি? যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো, বাকি এখনো আবিষ্কৃত হয়নি এমন অনেক চর্যাপদ থাকার সম্ভাবনা প্রবল। ওকে, সেগুলো নিয়ে খোঁজ টোজ চলছে বা চলবে, হয়তো কোনোদিন আবিষ্কৃত হবে, কখনো হবে না, এরকম ব্যাপার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে চর্যাপদটা যে লিখিত হয়, সাধারণত চর্যাপদের যে রচনাকাল সেটা কত, কমেন্ট করে জানাও, আমি একটু পরেই তোমাদের কমেন্টটা দেখবো। চর্যাপদের রচনাকাল এক্স্যাক্টলি কত? আমরা বইয়ে পড়ি চর্যাপদের রচনাকাল, সেটা এক্স্যাক্টলি কত দেখি। 1907। 1907-এ কি চর্যাপদ রচিত হয়? চর্যাপদের রচনাকাল কত? আচ্ছা, ওকে, অন্য কারো কমেন্ট আসছে না, আমি জানি না, হয়তো নেটওয়ার্কের সমস্যা। ওকে, প্রীতিলতা বলছে দশম থেকে দ্বাদশ শতক। ওকে, পুলক, ভেরি গুড। শাকিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দশম থেকে দ্বাদশ শতক। শ্রেয়সী, ওকে, ভেরি গুড। তাহলে চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতক। ওকে, এটা হচ্ছে কোন চর্যাপদের রচনাকাল বলো তো?
আমরা যে চর্যাপদের রচনাকাল বলছি সেটা কোনটা? সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী যে পদগুলো আবিষ্কার করেছেন সেই পদগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে যে সেগুলো মূলত দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়কালে অ্যাকচুয়ালি হয়েছিল, তোমার কি বলে, রচিত হয়েছিল। ওকে, আবার আমরা এখানে চলে আসি। দেখো, আমরা জানি যে বাংলাতে চর্যাপদগুলো বৌদ্ধদের সাধন সঙ্গীত, এটা তো আমাদের সবার জানা, তাই না? বৌদ্ধদের সাধন সঙ্গীত। এখন বৌদ্ধদের সময়কাল কখন? মোটামুটি পঞ্চম ষোড়শ পঞ্চম ষষ্ঠ সপ্তদশ অষ্টদশ, ভুল বলে যাচ্ছি, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, এই সময়টা, ইভেন দশম, এই সময়টাতে অ্যাকচুয়ালি বৌদ্ধরা আমাদের বাংলাতে রাজত্ব করছে। মূলত পালরা ছিল বৌদ্ধ রাজা। তো স্বাভাবিকভাবেই এই পালদের সময়ে যখন বৌদ্ধরা আমাদের এখানে শাসন করছে, আমরা জানি যে আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে পড়ে বিক্রমপুর বলে একটা জায়গা ঢাকার পাশে। এই বিক্রমপুর এও বৌদ্ধদের নাম অনুসারে রচিত। আমরা ওখানে একটু খোঁজ নিলে জানবো যে ওখানেও ছিল এরকম বিহার। বিহার মানে বৌদ্ধ বিহার, ঠিক আছে, পূর্ববঙ্গে। তো এমনকি নালন্দা যে মহাবিহার, এটাতেও প্যাট্রন ছিলেন আমাদের এই পাল রাজাদের মধ্যে কেউ কেউ। ওকে, তো পালদের সময়ে বৌদ্ধ যে সংস্কৃতি সেটা অনেক বেশি ডানা মেলেছিল আমাদের বাংলায়। বৌদ্ধদের মধ্যে একটা শাখা হচ্ছে আমাদের যারা নাকি চর্যাপদের রচয়িতা, প্রথম যে কবিগুলো, প্রধান যে কবিরা, তারাও অ্যাকচুয়ালি এই বৌদ্ধ ছিলেন, বৌদ্ধদের একটা শাখা। স্বাভাবিকভাবেই এই পালদের পরে আসে সেনরা, বাংলাতে শাসন করেন। সেনরা শাসন করেন দ্বাদশ শতকে, 1206 বা 3 বা এরকম বিভিন্ন সাল বলা হয়। এই সময়টাতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি নাকি আমাদের বাংলা আক্রমণ করেন এবং সেন লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ক্ষমতা দখল করেন। সেই আমরা জানতে পারি যে বাংলা থেকে যে সেন রাজত্ব সেটা মোটামুটি ভাবে খর্ব হয়। ওকে, তো এই যে তুর্কি আক্রমণের আগে পর্যন্ত মোটামুটি 2 বা 2.5 শতক ধরে সেনরা রাজত্ব করত, তার আগে পালরা রাজত্ব করতেন। এই সময়টাতে এই চর্যা যে কবিরা তারা পদ রচনা করতেন। ওকে, চর্যার যে কবিরা তারা পদ রচনা করতেন। এখন আমরা জানি যে এটা হচ্ছে সাধন সঙ্গীত, তার মানে এখানে ধর্মীয় যে অনুশাসনগুলো, যে নিয়ম কানুনগুলো, সেগুলোই এখানে অ্যাকচুয়ালি বর্ণিত হয়েছে আমরা জানি। তো সাধারণত এগুলো হচ্ছে গুরু পরম্পরার দ্বারা এগুলো সংগঠিত হতো। মানে কোনো একজন বৌদ্ধ গুরু আছেন, ধরে নিলাম একজন বৌদ্ধ গুরু আছেন, তিনি, তার শিষ্যরা থাকবেন, ধরে নেওয়া যাক তার 10 জন শিষ্য আছে এরকম। এদেরকে ধর্মীয় যে নিয়ম কানুন সেগুলো শেখাবেন, ধর্মীয় সাধনার পথ শেখাবেন। সেগুলোকেই তিনি এই শ্লোকের মাধ্যমে, মানে কবিতার আকারে, বা অ্যাকচুয়ালি এগুলো তো ছিল গান, গানের মাধ্যমে তিনি মনে রাখার সুবিধা হয় গানের মাধ্যমে করলে। এই জন্য তিনি এইগুলোকে এই গানের মাধ্যমে আর কি ওদেরকে মনে রাখার চেষ্টা করাতেন। এবার হতো কি, এই বৌদ্ধ গুরু ইনি হয়তো একটা পদ রচনা করেছেন বা 2টো বা 10টা, কোনো একটা সময়ে তিনি হয়তো 3টে পদ রচনা করেছেন। এইরকম বিভিন্ন বৌদ্ধ গুরুরা তারা একটা দুটো করে এই পদ রচনা করতেন তাদের মতো করে। যে কথাগুলো আমরা মুখে বলি, আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি যে এইভাবে পড়তে হবে তবে তোমাদের এই হবে ওই হবে, এগুলো আমরা বলছি গদ্যের ভাষায়। কিন্তু
বৌদ্ধ গুরুরা তারা এই যে সাধনা সঙ্গীতের যে পদগুলো সেগুলো কিছু সূত্রের আকারে বলে দিতেন, বাকিটা তারা গদ্যের মতো করে বলতেন। তো বিভিন্ন গুরুর আন্ডারে অজস্র শিষ্য ছিল, এটা বিভিন্ন সময় পর্ব জুড়ে ছিল। পঞ্চম শতাব্দীতেও ছিল, ষষ্ঠ শতাব্দীতে, সপ্তম শতাব্দীতে, অষ্টম শতাব্দীতে, বিভিন্ন সময়ে বাংলার এই যে বিস্তীর্ণ এলাকা, এই বিভিন্ন এলাকা জুড়ে এই বৌদ্ধ গুরুরা তারা ছিল। ওকে, আমি একটু তোমাদের এখানে চলে যাই। আমাকে কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও এই যে বিস্তীর্ণ বাংলা, এই বাংলার বিভিন্ন জায়গাতে হয় না যে এক মতের বিভিন্ন গুরুরা আছেন যারা নাকি তাদের শিষ্যদেরকে এগুলো শেখান। বৈষ্ণব গুরুরা আছেন, শাক্ত মতের গুরুরা আছেন, এরকম। তো যথারীতি তখন ওই বৌদ্ধ গুরুরা তারা কেউ কেউ পদ রচনাও করতেন এবং শিষ্যদের মধ্যে সেগুলো সঞ্চারিত করে দিতেন। শিষ্যরা ওগুলো মুখস্থ করে রাখতো, তারা তাদের শিষ্যদেরকে আবার ওইগুলো শোনাতেন। দেখা যেত এই রকম যে গোটা এই বাংলা জুড়ে কত পদ লেখা হয়েছে এরকম তার তো কোনো হিসাব নিকাশ নেই। কারণ এগুলো তো তারা পাবলিশ করবেন, প্রকাশ করবেন বই আকারে, এসব ভাবনা তো তাদের ছিল না। ছিল হচ্ছে আমার শিষ্যদেরকে আমি এই পথটা ঠিক মতো অনুসরণ যাতে তারা করতে পারে তার জন্য তাদেরকে কিছুটা এরকম আমি তাদের সুবিধার জন্য আমি এই কাজগুলো করি, এরকমটা তাদের লক্ষ্য ছিল। তো ঘটনা হচ্ছে এই পঞ্চম বা ষষ্ঠ শতক থেকে একদম দ্বাদশ শতক পর্যন্ত বৌদ্ধ গুরুরা এরকম অজস্র পদ তারা রচনা করেছেন। কত পদ রচনা করেছেন কোনো ঠিক ঠিকানা নেই, এগুলোকেই আমরা চর্যাপদ বলবো। ওকে, যেটা ঘটেছিল এরপরে সেটা হচ্ছে যে দ্বাদশ শতকে যখন এই শুরুতে আমাদের এখানে তুর্কি আক্রমণ ঘটলো, তার ফলে একটা অস্থির অবস্থা। তার আগে ছিল সেন আমল, সেই সময়টাতেও একটা যেহেতু ব্রাহ্মণ্য সংস্কৃতি সেনদের, ফলত তাদেরও একটা অত্যাচার বা তাদেরও একটা প্রেসার ছিল এই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের ওপরে। ফলত তারা আমাদের বাংলা থেকে দূরে সরে যাচ্ছিল ক্রমে, এবং তুর্কি আক্রমণ হওয়ার পরে তারা আরো ভীত সন্ত্রস্ত হয়ে, যেহেতু তখন অনেক, এটাই ইতিহাসের সত্য যে অনেক বৌদ্ধ বিহার ধ্বংস করা হয় তখন, কিছুটা সেনদের দ্বারা আবার কিছুটা তুর্কিদের দ্বারা। তার ফলে তারা নিজেদের সংস্কৃতিটাকে বাঁচানোর জন্য এখান থেকে তারা চলে যান বিভিন্ন জায়গাতে, বিশেষ করে নেপালের দিকে। আমরা জানি যে 1038-এর আশেপাশে অতীশ দীপঙ্কর তিব্বতে চলে যান না, সেটাও মূলত এই বৌদ্ধ সংস্কৃতিটাকে ছড়িয়ে দিয়ে যাতে করে বাঁচানো যেতে পারে এইসব পথে আর কি। ওকে, তো সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যরা তারা এরকম, আমরা যেটা পেয়েছি নেপালে, তো নেপাল এলাকাতেও তারা অনেকে চলে যান। এরপরে তুর্কি আক্রমণের পরে 150 বছর আমরা জানি অন্ধকার যুগ, যে সময়টাতে একেবারেই তেমন কিছু লেখা টেকার মতো পরিবেশ ছিল না। বৌদ্ধ সিদ্ধাচার্যদের তাদেরও ওই পথে তাদের যে ধর্মাচরণ করা সেটাও তাদের পক্ষে সহজ ছিল না। এই জন্য তারা সবাই মোটামুটি ভাবে আত্মগোপন করেছিলেন, এরকম একটা ব্যাপার। সমস্যা হলো কি যে তারা এই যে কবিতার আকারে লিখে রেখেছিলেন সেগুলো তো তারা লেখেননি, তারা মুখে মুখে প্রচারিত করতেন। যে আমি একজন গুরু বারবার বারবার করে ওটা মুখে মুখে উচ্চারণ করতে করতে এইবার ওইটা তিনি মুখস্থ করে ফেলেছেন, তার শিষ্যদেরকেও মুখস্থ করাতেন। লিখিত ডকুমেন্ট ছিল না। তার ফলে এই যে মাঝখানে তুর্কি আক্রমণ, তারপরে অন্ধকার যুগ, এই সময়টাতে নিয়মিত চর্চা চলছে না। তার ফলে এগুলো তো গুরু পরম্পরাতে মুখস্থ করতে করতে থাকতো, কিন্তু সেই চেনটা কেটে গেল তুর্কি আক্রমণের ফলে। তার ফলে ওই বৌদ্ধ সিদ্ধাচার্যদের একটা আশঙ্কা তৈরি হলো যে হয়তো এভাবে যদি চলতে থাকে কতদিন এই অরাজকতা চলবে বা এরকম একটা অস্থির অবস্থা চলবে আমরা তো জানি না। হতে পারে যে আমাদের এই যে সাধন পথের যে আমাদের যা কিছু আছে এগুলো চিরতরে হারিয়েই গেল, কারণ গুরু পরম্পরাতে সেই ট্র্যাডিশনটা আর মেনে চলা সম্ভব হচ্ছিল না। এই কারণে মোটামুটি ভাবে ত্রয়োদশ শতকের আশেপাশে এই বৌদ্ধ
সিদ্ধাচার্যদের একটা গ্রুপ, তারা যেটা করেন যে ওই যে বিভিন্ন চর্যাপদ, সেটা হতে পারে 200, হতে পারে 500, হতে পারে 1000, কত ছিল কেউ তো বলতে পারবে না, তার মধ্যে থেকে বেছে বেছে 100টা পদ নিয়ে, 100টা এরকম গান বা পদ নিয়ে তারা একটা কালেকশন তৈরি করলেন, যে এই 100টা পদ আমাদের বৌদ্ধ, সহজিয়া বৌদ্ধ সম্প্রদায়ের যে সাধনার পথ, সেই পথটাকে বোঝার জন্য এই 100টা পদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হয়তো এরকমই তারা মনে করলেন। সেজন্য বেছে বেছে ওর মধ্যে থেকে তারা ওই 100খানা পদকে একটা জায়গায় কালেক্ট করলেন, এবং বিভিন্ন বৌদ্ধ গুরুরা মোটামুটি ভাবে ওই 100টা পদকেই তারা তাদের মতো করে বলার চেষ্টা করতেন শিষ্যদের মধ্যে। এই ত্রয়োদশ শতকের শেষের দিকে এসে মুনিদত্তের আবির্ভাব ঘটে। মুনিদত্ত, তিনি সম্ভবত একজন এরকমই বৌদ্ধ, সহজিয়া বৌদ্ধ গুরু ছিলেন, অথবা সহজিয়া মার্গের একজন উচ্চ শিক্ষিত পণ্ডিত ছিলেন। এই দুটোর মধ্যে কোনো একটা হবে। হয় তিনি সরাসরি নিজেও কান্নপা এদের মতো একজন গুরু ছিলেন, অথবা তিনি হয়তো ওরকম গুরু ছিলেন না, কিন্তু এই বিষয়ে তিনি এক্সপার্ট ছিলেন, জানতেন ওদের ওই সাধন পথটা খুব ভালো করে। মুনিদত্ত মনে করলেন ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে এসে যে এই যে পদগুলো লিখেছেন তো অনেক অনেক আগের অনেক বৌদ্ধ গুরুরা। আমরা জানি যে লুইপা আদি কবি বলে আমরা মনে করি। লুইপাকে আমরা ধরছি মোটামুটি 10ম শতকের কেউ একজন, তার মানে 905, 10, 20, 30, 40 কোনো একটা সময় তার জন্ম হবে। আর মুনিদত্ত যে সময় দাঁড়িয়ে এই কথাগুলো ভাবছেন, সেটা হচ্ছে এরও প্রায় 300-400 বছর পরে। তো স্বাভাবিকভাবেই এই যে পূর্বের গুরুরা কোন ভাব নিয়ে এই পদটা রচনা করেছিলেন, বা এটাকে কিভাবে আলোচনা তারা করতেন শিষ্যদেরকে, এর কি মানে করবেন, যেহেতু আমরা জানি এটা সন্ধ্যা ভাষা, মানে বাইরে একটা অর্থ, ভেতরে আরেকটা অর্থ, তো কোন অর্থকে অ্যাকচুয়ালি পরবর্তীকালের গুরুরা প্রাধান্য দেবে, সেইটা একটা কোথাও লিখে রাখা জরুরি বলে তার মনে হয়েছিল। তা না হলে হয়তো একটা চর্যার নানা রকম ব্যাখ্যা করে বসবেন বিভিন্ন গুরুরা, তখন হবে কি সাধন পথটা নিয়ে বিতর্ক তৈরি হবে। এই ভাবনা থেকেই মুনিদত্ত, তিনি ওই যে 100টা পদের একটা কালেকশন হয়েছিল মুনিদত্তের কিছু আগে, সেই 100টা পদের কালেকশন থেকে তিনি আবার বেছে বেছে 50টা পদ, এই 50টা পদ কি পরপর 50টা পদ আমরা জানি না, হতে পারে প্রথম থেকে 50টা পদ, হতে পারে ওই 100র মধ্যে বেছে বেছে 50টা পদ। তিনি সেই পদগুলোর টিকা করলেন, মানে বইতে যেরকম আমরা দেখি শব্দার্থ, ব্যাখ্যা, এরকম আর কি, অর্থ, তিনি সেটা করলেন, যাতে করে পরবর্তীকালে যদি বৌদ্ধ সহজিয়া গুরুরা কেউ বেঁচে থাকেন, তাহলে তারা যেন তার ওই টিকা গ্রন্থ দেখে বুঝতে পারেন যে আচ্ছা এই পদটার এই মানে হবে। এইভাবে মুনিদত্ত 50টা পদের একটা ওরকম টিকা করলেন। ওকে, এখন ঘটনা হচ্ছে, এটা হচ্ছে টিকা। টিকা মানে বইগুলোকে আমরা টিকা বলি, ঠিক আছে? টিকা গ্রন্থ যেগুলো বর্তমান যুগে আমরা মানে বইকে সেরকম জায়গা থেকে বলতে পারি, যেমন রায় মার্টিন বের করে, ছায়া প্রকাশনী বের করে, ইত্যাদি ইত্যাদি, সেই রকম। এখন মুনিদত্ত যেটা করলেন সেটা হচ্ছে এই টিকা, মূল চর্যাপদের টিকা। পরবর্তীকালে মুনিদত্তের পরবর্তীকালে যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, আমরা জানি যে ওই 150 বছরের অন্ধকার যুগের পরে আবার মোটামুটি অবস্থা একটু স্থিতিশীল হয়েছিল। সেই অবস্থাতে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা
যারা তখনকার দিনে বেঁচে ছিলেন বা এই পথের অনুসারী ছিলেন, তারা তাদের শিষ্যদের এটা তো শেখাতে হতো। তারা কি করতেন, মুনিদত্তের ওই টিকাটা তাদের কাছে রাখতেন। আর মুনিদত্তের টিকাতে তো শুধু টিকা ছিল, ওখানে তো মূল টেক্সটটা ছিল না, মূল পদটা ছিল না, শুধু টিকা ছিল, মানে ছিল। মুনিদত্ত বলেছিলেন 1 নম্বর পদ অমুকের লেখা, এই পদটা তার ব্যাখ্যা এই। সেখানে মূল পদ ছিল না, ওই প্রথম 1 লাইন একটুখানি দিয়ে যে এই পদটা, আমরা তো আজকের দিনে কবিতার নাম থাকে, সেই নামের এই নামের কবিতার ব্যাখ্যা, তাই না, সেরকম। কিন্তু কবিতাটা উল্লেখ করা নেই ওখানে। তো চর্যার যারা নাকি গুরুরা, এই মোটামুটি ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ এই সময়কালে, এদের মধ্যে কেউ একজন হয়তো মনে করেছিলেন যে আমি, তার কাছে আলাদা করে ওই চর্যার পদের কালেকশন থাকতো, নিজেদের মতো করে তারা লিখে রাখতেন। আবার একই রকম ভাবে মুনিদত্তের টিকাটাও তারা লিখে রাখতেন, কপি করে নিজের কাছে রাখতেন। তো দুটো আলাদা ফর্ম ছিল, একটা হচ্ছে মূল পদ আর একটা হচ্ছে মুনিদত্তের টিকা। পাশাপাশি দুটো পুঁথি তারা নিয়ে ঘুরে বেড়াতেন। কিন্তু কোনো একজন গুরু বা কেউ একজন, তার হঠাৎ মনে হলো যে এরকম আলাদা আলাদা দুটো জায়গায় থাকলে জিনিসটা একটু জগাখিচুড়ি হচ্ছে, আলাদা আলাদা ভাবে সেগুলোর মানে ভাবতে হচ্ছে। তাহলে একটা কাজ করি, আমি এমন একটা পুঁথি তৈরি করি, পুঁথি বলতে একটা কালেকশন, যেখানে আমি ওই মূল যে পদটা সেটা লিখে রাখবো, আর তার ঠিক নিচেই মুনিদত্তের টিকাটাও লিখে রাখবো পরপর। তাতে করে কি হবে, আমার পেজের ওপরে রয়েছে মূল পদটা, তার নিচে রয়েছে টিকা, আবার তার নিচে আরেকটা পেজে মূল পদ, তার নিচে টিকা। তাহলে কি হয়, ওই মানেটা ওপরে পদটা লেখা রয়েছে, আমাদের সবার পক্ষে সুবিধা হয়, তাই না। একটা A4 পেজ, সেই পেজের প্রথমে হয়তো 10 লাইনের একটা কবিতা, তার নিচে ওই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে কি হয়, ওই ব্যাখ্যাটা পুরো ডিরেক্টলি ওই একই পেজে আমি দেখতে পারি, পাশাপাশি থাকলে চট করে দেখা সহজ হয়, এবং মানে টানে বোঝা এবং ধারণা করা, মনে রাখা, সবটা মিলিয়ে একটু সুবিধাই হয়। তো ওই রকম কেউ একজন ভাবলেন যে তাহলে আমি এই কাজটা করি, যে ওই যে মানে একটা গ্রুপ, তারা 100টা পদ করেছিলেন, সেখান থেকে যে 50টা পদের টিকা মুনিদত্ত করেন, সেই 50টা পদের একটা একটা করে পদ উনি ওপরে লেখেন, আর তার নিচে মুনিদত্ত যে টিকাটা করেছেন ঠিক সেটা লেখেন। তারপরে আবার পরের পদটার মূল পদটা তিনি টোকেন, আর তার নিচে মুনিদত্ত যে টিকা করেছেন সেটা টোকেন। এইভাবে করে করে উনিও ওই 50টা পদ এবং তার টিকা পরপর পরপর করে তিনি করে যান। তাতে করে 69-70 খানা মতো পেজ দাঁড়ায় তার। সেই পেজে ওই টোটালটা মিলে একটা পুঁথি। এবং অন্য যারা নাকি মানুষ, যারা এই পথের লোক, তারা ওর ওই জিনিসটাকে ফলো করে, তাদেরও মনে হয়েছিল বা এই সিস্টেমটা আরো ভালো, একই পুঁথির মধ্যে আমার মূল পদও আছে আবার টিকাও আছে, তাহলে একটু সুবিধাই হয়, একটাই পুঁথি নিয়ে ঘুরে বেড়ানো যায়। এইভাবে ওরকমই পুঁথি হয়তো বেশ কিছু তৈরি হয়েছিল। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে যখন নেপালে যান, তখন এই লাস্টে আমি যেটা বললাম এই রকম একটা পুঁথি পেয়েছিলেন। ওকে, তোমাদের একটা প্রশ্ন ছিল যে হরপ্রসাদ শাস্ত্রী, আমি প্রশ্ন করেছিলাম হরপ্রসাদ শাস্ত্রী চর্যার মূল পুঁথি আবিষ্কার করেন, মূল পদ, নাকি তার টিকা আবিষ্কার করেন? আসলে হরপ্রসাদ এই দুটোর কোনোটাই আবিষ্কার করেননি। মূল পদও আবিষ্কার করেননি, টিকাও আবিষ্কার করেননি। মুনিদত্তের টিকা আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ওকে, আর মূল পদগুলো আলাদা করে কোথাও পাওয়া যায়নি। পাওয়া গেছে কি, কোনো একজন মানুষ যিনি মূল পদটাও, তার কাছে হয়তো কোনো কালেকশন ছিল, সেখান থেকে তিনি মূল পদটা টুকেছেন, আর তার নিচে মুনিদত্তের টিকাও হয়তো তার কাছে ছিল, সেই টিকার থেকে ওই পদের যে টিকাটা সেটা নিচে টুকেছেন। এই রকম একটা অনুলিপি
সেইটা হরপ্রসাদ আবিষ্কার করেন নেপাল থেকে। আমার এই অবধি বক্তব্য কার কার বুঝতে অসুবিধা আছে? ওকে, সংক্ষেপে আরেকবার এই পয়েন্টটা। চর্যা কত লেখা হয়েছে আমরা জানি না। অনেক কবি তাদের মতো করে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে লিখেছেন, কত লেখা হতে পারে আমাদের কোনো আইডিয়া নেই। কিন্তু একটা সময় এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে পদগুলো ছিল, তার মধ্যে থেকে বেছে বেছে 100টা পদের একটা কালেকশন তৈরি করা হয়। অবভিয়াসলি বেশ কজন গুরুরা একসঙ্গে বসে সেই কাজটা করেন, যাতে করে তাদের মনে হয় যে চলো এই 100টা পদ মোটামুটি ভাবে আমাদের এই সহজিয়া বৌদ্ধ যে সাধন মার্গ এটাকে বুঝতে সাহায্য করবে। সেই 100টা পদকে অন্তত এই 100টা পদ আমাদের শিষ্যরা জানুক, এইরকম একটা তারা ভেবেছিলেন। তো তার জন্য ওই 100টা পদকে তারা একটা জায়গায় টুকে নিলেন নিশ্চয়ই। এরপরে যেটা হলো, ওখান থেকে বেছে বেছে 50টা পদ, সেটাকে মুনিদত্ত করলেন টিকা। মুনিদত্ত আর মূল পদটা লেখেননি তার পুঁথিতে, কারণ অলরেডি তো ওই পুঁথি সবার মুখস্থ গুরুদের, তাই না? ওই যে 100টা পদ সেটা গুরুদের মুখস্থ থাকতো, শুধু তিনি তার ব্যাখ্যাটা লিখেছেন। কারণ যদি এর ব্যাখ্যা এক একজন এক এক রকম করেন, সেই ভয় থেকে তিনি ব্যাখ্যাটা লিখে রেখেছেন, পদটা তো মুখস্থই থাকছে সবার। এই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে নির্মলগিরা টিকা। পরবর্তীতে অন্য কোনো একজন মানুষ, হতে পারে তিনি বৌদ্ধ গুরু বা হতে পারে অন্য কেউ শিষ্য, তার মনে হচ্ছে যে আমি বাবা ওই পদটাকেও টুকবো আর তার সঙ্গে মুনিদত্তের টিকাটাকেও টুকবো, পাশাপাশি টুকে নি, যাতে করে আমার এই পদ এই তার টিকা, এই পদ এই তার টিকা বুঝতে সুবিধা হয়। তিনি সেরকম একটা অনুলিপি করেন। সেই যে অনুলিপি সেটাই পাওয়া গেছে হরপ্রসাদ শাস্ত্রীর দ্বারা নেপালে। হরপ্রসাদ নেপাল থেকে ওই পুঁথিটা আবার আনতে পারেননি, এটাকেই মূল পুঁথি বলা হচ্ছে। এই মূল পুঁথি মানে কি? হরপ্রসাদ যেটা আবিষ্কার করেছিলেন সেটাকে মূল পুঁথি বলা হচ্ছে। এই মূল পুঁথি মানে কিন্তু চর্যার মূল পুঁথি নয়, মানে চর্যাপদের অরিজিনাল যে মূল পুঁথিগুলো সেগুলো নয়। ওর মধ্যে থেকে ওই 50টা পদ এবং তার টিকা করে করে যে পুঁথিটা, সেটাকেই এই পর্যায়ে মূল পুঁথি বলা হচ্ছে। সেখান থেকেও, সেটা অবশ্য নেপালেই আছে, আর সেটার যে অনুলিপি করা হয় সেই অনুলিপিটা হরপ্রসাদ নিয়ে এসেছিলেন আমাদের কলকাতায়, যেটা এখন এসিওটিক সোসাইটিতে থাকে। আর ওটার উপর বেস করে চর্যার যে বইটা লেখা হয়, মানে যে বইয়ে সংকলিত হয় 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নাম দিয়ে। কারণ ওর মধ্যে চর্যাপদ ছাড়া আরো তো অন্য পুঁথি ছিল। তো এইটা মুদ্রিত আকারে বেরোয় হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পদ ও টিকা তাহলে আলাদা? অবশ্যই আলাদা। টিকাতে কোনো মূল পদ উল্লেখ করা ছিল না, ওকে। টিকাতে শুধু আলোচনা ছিল। তোমরা দেখবে আজকের যে মানে বইগুলো, সেই মানে বইগুলোতে কি মূল কবিতা বা গল্প হুবহু টুকে দেওয়া থাকে? থাকে না। কিন্তু থাকে কি, তার একটা বিষয় সংক্ষেপ থাকে। আমাদের মানে বইগুলো বের করলে দেখতে পাবো কবিতার একটা বিষয় সংক্ষেপ, কবি পরিচিতি, তাই না? তারপরে থাকে হচ্ছে যে ওই শব্দার্থ, তারপরে ওই একটু লাইন লাইন আলোচনা বা কোনোটার একটু টিকা টিকা টাইপের, তারপরে প্রশ্ন উত্তর থাকে। এই রকম ওখানে শুধু ব্যাখ্যাগুলো ছিল, আর পদের কালেকশন আলাদা ছিল। কিন্তু হরপ্রসাদ যেটা আবিষ্কার করেছেন সেটাতে পদ এবং ওই টিকার অংশ পাশাপাশি রয়েছে। আচ্ছা, তো আমি আবার ওখানে একটু যাচ্ছি। ওকে, তো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে চর্যাপদ রচনা কবে হয়েছে আমরা জানি না, কত হয়েছে আমরা জানি না, সংখ্যা অজানা। সেখান থেকে চর্যার কোষ সংকলন হয়েছে 100টা পদের। কোষ মানে হচ্ছে একটা সংকলন। মুনিদত্তের পূর্বে, মুনিদত্ত আসার আগে এটা করেছেন, আমরা জানি বুধগণ এটা করেছিলেন 100টা। একটা গ্রুপ অফ বলা যেতে পারে যে সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্য।
এরপরে মুনি দত্ত আসেন ত্রয়োদশ শতকে, যখন নাকি তুর্কি আক্রমণ পরবর্তী সময়ে। মুনি দত্তের মনে হয়েছিল যে এগুলোকে একটু কালেক্ট করে রাখা উচিত। হ্যাঁ, তুর্কি আক্রমণ পরবর্তী বা তুর্কি আক্রমণ সমসাময়িক এই সময়টাতে মুনি দত্ত তখন করলেন তার টিকা। কটা টিকা করলেন? 50টা। এই 100টার থেকে 50টা টিকা উনি করলেন। এবার যেটা হলো যে এখান থেকে এই জায়গায় হরপ্রসাদ আবিষ্কৃত 50টি চর্যার পুঁথি, যেখানে কি ছিল? মূল পদ ছিল আর টিকা ছিল পাশাপাশি। এর মাঝখানে রয়েছে তিব্বতী অনুবাদ। মুনি দত্তের টিকা অনুসরণে তিব্বতী অনুবাদ হয় এই চর্যার। ওকে, চর্যার পুঁথির আর কি। সেই তিব্বতী অনুবাদটা আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। অ্যাকচুয়ালি এই তিব্বতী অনুবাদ আবিষ্কারের পর আমরা জানতে পারি যে এই সব ব্যাপার। এই তিব্বতী অনুবাদটা আবিষ্কার না হলে এত সব গল্প আমরা করতে পারতাম না। কারণ এই যে টিকাটা, ধরো অরিজিনাল পদটা রয়েছে এই যে 10টা লাইন, তারপরে টিকা রয়েছে এই কটা লাইন। এই টিকাকার কে আমরা কিন্তু এই হরপ্রসাদের পদ থেকে, মানে পুঁথি থেকে জানতে পারিনি। হরপ্রসাদের পুঁথিতে কোথাও লেখা নেই টিকাকারের নাম। ওকে, এ হচ্ছে বিষয়। তাহলে এই টিকাকারের নাম আমরা পেয়েছি তিব্বতী অনুবাদ থেকে, ওখানে ডিটেলসে লেখা রয়েছে। এই যে 100টা পদ, সেখান থেকে এই 50টা এলো, মুনি দত্ত করলেন, হ্যাঁ, এই কথাগুলো। এবং তারপরে যে সেই 50টা পদ এবং তার টিকা একসঙ্গে মিলে করা হলো এই বই চর্যাচর্য বিনিশ্চয়, যেটার নাম। এই কথাগুলো সবই তিব্বতী অনুবাদের ওই পুঁথিটাতে লেখা রয়েছে, সেইখান থেকে আমরা পাই। এবং এর যা মানে তিব্বতী ভাষার অনেকে বলতে পারতেন, তার মধ্যে প্রবোধচন্দ্র বাগচি ছিলেন, ওনার সঙ্গে শান্তি ভিক্ষু ছিলেন। তো তিব্বতী টিকার অনুকরণ যে তিব্বতী যে অনুবাদটা ছিল, আর আমাদের ওই মুনি দত্তের টিকা তো সংস্কৃতে লেখা, তার যে মানে দেখছে হুবহু এক। তার থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই তিব্বতী অনুবাদটা আসলে এই মুনি দত্তের টিকার অনুবাদ, এই হরপ্রসাদ যে চর্যাপদ আবিষ্কার করেছিলেন তারই অনুবাদ। ওকে, তো তারপরে নবচর্যাপদ আবিষ্কৃত হয়েছে। নবচর্যাপদ মানে এই অবধি সাঙ্গ হয়নি চর্যাপদের ভাবনা। এই অবধি আমরা বুঝতে পেরেছিলাম যে আরো অনেক চর্যা রয়েছে, যেমন এই যে 100টার সংকলন হয়েছিল সেখান থেকে 50টা টিকা করেছেন মুনি দত্ত। সেই 50টা পদও আমরা এই হরপ্রসাদ আবিষ্কৃত পুঁথির সূত্রে আমরা পেয়েছি। কিন্তু বাকি 50টা পদ তো অবশ্যই আছে কোথাও না কোথাও। কোথায় আছে? এছাড়া ওই মুনি দত্ত যে টিকাটা করেছেন সেই টিকার মধ্যে আরো বেশ কিছু, মানে একটা কবিতার একটা লাইনের ব্যাখ্যা করতে গিয়ে মুনি দত্ত কোন কবির অন্য কোন পদের লাইন তুলে ধরেছেন, যে ওই কবি অমুক পদে এই বলছেন। তার থেকে বোঝা গেছিল যে এই 100টার পরও আরো অনেক চর্যাপদ রয়েছে, কারণ সেইখান থেকে মুনি দত্ত তার টিকাতে ওই প্রসঙ্গ তুলে ধরেছেন। তো এই কারণে এই হরপ্রসাদ আবিষ্কারের পরেও চর্যাপদ খোঁজাখুঁজি চলছিল। এবং 1963 সালে শশীভূষণ দাশগুপ্ত তিনি এইরকমই আরো কিছু চর্যা আবিষ্কার করেন। 250টার মতো চর্যা তিনি আবিষ্কার করেন। ওকে, তো এই যে চর্যাগুলো তিনি আবিষ্কার করলেন, এখান থেকে পরবর্তীতে 1989 সালে অসিত বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি 100টার মতো পদ নিয়ে তিনি আবার নতুন করে একটা চর্যাপদের বই বের করেন, যেটাকে আমরা নবচর্যাপদ বলি। ওকে, এটা হচ্ছে চর্যাপদের ওই 50টার পরে দ্বিতীয় কিস্তির চর্যাপদ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কিন্তু এটা যেহেতু প্রথম আবিষ্কৃত হয়েছে, তাই এই চর্যাপদগুলোর গুরুত্ব অপরিসীম। এটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে, এই কারণে এগুলো অতটা আমাদের চর্চাতে আসে না। ব্যাপারটা হচ্ছে এই। ওকে, বাকি যা কিছু এইগুলো তোমরা করে ফেলতে পারবে। যে আবিষ্কার কি রাজেন্দ্রলাল মিত্র, তিনি 1882, এইগুলো পড়তে হবে না। রাজেন্দ্রলাল মিত্র অ্যাকচুয়ালি এই বৌদ্ধ পুঁথি খোঁজাখুঁজি করতেন। উনি হঠাৎ করে মারা যান। মারা যাওয়ার পরে ওনার দায়িত্বটা পড়ে এই হরপ্রসাদ শাস্ত্রীর ওপরে। হরপ্রসাদ নেপালে যান 97, 98, 1907। অ্যাকচুয়ালি এর পরে আরেকবার গেছেন উনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে 1912 সাল নাগাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের এই 7এই বিখ্যাত চর্যাপদের অ্যাকচুয়ালি পুঁথিটা আবিষ্কৃত হয়েছে,
এর পরেরটা আমরা আর এখানে দিইনি। এই প্রশ্ন আসবে না যে হরপ্রসাদ কতবার নেপালে গেছিলেন, এই প্রশ্ন সাধারণত কোনোদিন আসেনি। আচ্ছা, এরপরে হচ্ছে এই 7 আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার, এগুলো আর পড়ছি না আমি, ঠিক আছে? এগুলো আর তোমরা নিজেরা একটু দেখে নিও। এটা থাকবে স্টাডি ম্যাটেরিয়াল আকারে তোমাদের এই টিচমিন্টে স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে, সেখান থেকে এটা তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি এককালীন তোমরা পেতে চাও তাহলে এটার জন্য আলাদা করে একটা পে করতে হবে। আচ্ছা, সম্পাদনা ও প্রকাশ যথারীতি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। সাহিত্য পরিষদ, হ্যাঁ, এর নামটা হচ্ছে এটা। মাথায় রেখো খণ্ডত্ব। আচ্ছা, হরপ্রসাদ এর নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। আচ্ছা, এছাড়া আর 3টে পুঁথি এর সাথে আবিষ্কৃত হয়েছিল, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। এই 4টে পুঁথি একত্রে যে বইটাতে প্রকাশিত হয় তার নাম হচ্ছে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই নাম দিয়ে একটা বই বের করা হয় সাহিত্য পরিষদ থেকে, যার মধ্যে এই চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটা আছে, আর এই 3টেও আছে। ওকে, এগুলো ঠিক বাংলা ভাষার নয়, এই চর্যাচর্য বিনিশ্চয় এটাই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। পুঁথির নামকরণ, এখান থেকে প্রশ্ন আসবে কে কোন নামটা করেছেন, ওকে, বা এরকম আসবে হরপ্রসাদ শাস্ত্রী কোন নামটা দিয়েছেন। ফলত এইগুলো মুখস্থ করে ফেলতে হবে একদম, এগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিও। আচ্ছা, এই হচ্ছে নাম অ্যাকচুয়ালি। এরপরে এটা হচ্ছে পুঁথি পরিচয়। এখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট। তাল পাতায় পুরনো বাংলা অক্ষরে লেখা, এটা পরীক্ষার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। মূল পুঁথিতে পাতার সংখ্যা ছিল কটা? ওকে, এত নম্বর পাতা পাওয়া যায়নি, সেই পাতাগুলো কোনো কারণে মিসিং ছিল, যার ফলে ওই 3.5টে পদ ওখানে আটকে গেছিল এই পাতাগুলোর মধ্যে। ওকে, যার মধ্যে দেখা গেল 23 নম্বর পদের অর্ধেক, আর 24, 25, 48 নম্বর পদ পুরোটাই পাওয়া যায়নি। এইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকি এগুলো ইম্পর্টেন্ট নয়, এগুলো না পড়লেও চলে। আচ্ছা, টিকা, নির্মল গিরা টিকা, মুনি দত্ত টিকাকার। ওকে, এইটা মনে রাখতে হবে, আর এটা সংস্কৃতে লেখা, এটা মনে রাখা জরুরি, ব্যাস এই। এরপরে চর্যার টিকার কি তিব্বতী অনুবাদ হচ্ছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। ওকে, তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি, আর তিব্বতী অনুবাদের সম্পাদক হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি, আর শান্তি ভিক্ষু বিশ্বভারতী থেকে 1956-তে প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। হরপ্রসাদ আবিষ্কৃত পুঁথিটি যে মূল চর্যা সংকলন নয়, তা যে মূল চর্যা সহ একটা টিকা গ্রন্থ, তা এই তিব্বতী অনুবাদ থেকেই জানা যায়। ওকে, এই টিকা গ্রন্থ মানে এটা কিন্তু ওই তোমার কি বলে মুনি দত্তের টিকা গ্রন্থ নয়। টিকা গ্রন্থ মানে যা কিছুই এরকম মানে টিকা সহ যোগ করা, তাকেই টিকা গ্রন্থ বলে, মানে বই। ওকে, এই হচ্ছে বিষয়। চর্যা, তারপরে মুনি দত্তের টিকা, মূল চর্যা মুনি দত্তের টিকা, এইটা আবার আরেকখানা টিকা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, হরপ্রসাদ আবিষ্কৃত টিকা গ্রন্থে টিকাকারের নাম নেই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিব্বতী অনুবাদ থেকে জানা যায়। ওকে, এই হচ্ছে বিষয়। এই অনুবাদ থেকে জানা যায় মূল চর্যা গীতিকোষে 100টি পদ ছিল, তা থেকে মুনি দত্ত 50টা পদ বেছে নিয়ে রচনা করেছেন, আর 3.5টে পদ হারিয়ে গেছে, সেটাও এই তিব্বতী অনুবাদ থেকে তার ভাববস্তু জানা যায়। আচ্ছা, কবি পরিচয় যথারীতি 24 জন মূল কবি ছিলেন, তার মধ্যে 23 জন, একজনের পদ তো মুনি দত্ত করেননি, ফলত হয়ে গেছে 23 জন। ঠিক আছে, এর মধ্যে লারি ডম্বি নামক কবির পদ টিকাকার মুনি দত্ত বাদ দিয়েছিলেন। অ্যাকচুয়ালি যে 50টা টিকা করেছিলেন, অ্যাকচুয়ালি ওর মধ্যে 51টা টিকার পদের কথা বলেছিলেন উনি, যার মধ্যে একটা পদ হচ্ছে লারি ডম্বি নামক কবির, কিন্তু এই কবির পদটা উনি টিকাই করেননি, এটা হচ্ছে ব্যাপার। তার মানে অ্যাকচুয়ালি এখানে কবির সংখ্যা হচ্ছে 23। ওকে, এছাড়া প্রাপ্ত চর্যাপদের, তোমরা একটু মাইক্রোফোন অফ করে দাও তো কেউ। ওকে, তাহলে এই যে 23 জন পদকর্তা থাকে শেষ পর্যন্ত, লারি ডম্বির পদটা তো উনি ঠিকাই করেননি, ফলে তো এইটা বাদ দিলে 23 জন পদকর্তা অ্যাকচুয়ালি থাকে। এই 23 জন পদকর্তার মধ্যে 25 নম্বর পদটা যে পাতায় ছিল সেই পাতাটা হারিয়ে গেছে। এবার যেটা ঘটনা, এই পদের কবি হচ্ছেন তান্ত্রিক পদ,
এই যে তন্ত্রীপাদ, কিন্তু আজও তন্ত্রীপাদের পদটি পাওয়া যায়নি। ইনি একটাই পদ লিখেছিলেন, শেষ পদটাই 25 নম্বর পদ, কিন্তু ঘটনা হচ্ছে ওই পেজটা পাওয়া যায়নি, ফলত পদটাও পাওয়া যায়নি। তার ফলে বোঝা যাচ্ছে না যে ওই পদটা অ্যাকচুয়ালি কি ছিল। তাহলে সুতরাং প্রাপ্ত পুঁথিতে কবির সংখ্যা হচ্ছে 22 জন, মাত্র 22 জন। ওকে, তন্ত্রীপার পদটা পাওয়া যায়নি, বাকি 22 জনের পদ পাওয়া গেছে চর্যার হরপ্রসাদ আবিষ্কৃত পুঁথিতে। তো যদি প্রশ্ন হয় চর্যার অ্যাকচুয়ালি কতজন কবি ছিলেন, তাহলে কবি হচ্ছেন 23 জন ছিলেন। আর যদি এই লারিডম্বিপাকে ধরা হয়, এর পদটা তো টিকাই করেননি, টিকা করেছিলেন এই 23 জন কবির পদের। তার মধ্যে তন্ত্রীপার যেহেতু পদটা এবং তার টিকাই দুটোই আর কি ওখানে হারিয়ে গেছে, ফলত তন্ত্রীপার পদটা আর পাওয়ার সুযোগ নেই। এই কারণে অ্যাকচুয়ালি 22 জন কবির পদ আমরা দেখতে পাই বর্তমান পুঁথিতে। এই হচ্ছে ব্যাপার। মুনি দত্ত বলেছেন আদিকবি লুইপা, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি পদ কান্নপার 13টা পদ লিখেছিলেন, কিন্তু পুঁথিতে 12টা আছে। ওই যে 3.5 পদ পাওয়া যায়নি, তার মধ্যে একটা হচ্ছে কান্নপার, আর বাকি 12টা ওনার পাওয়া গেছে, একটা পাওয়া যায়। আচ্ছা, নিশ্চিত ভাবে বাঙালি বলে প্রমাণিত হয়েছেন এরা। ওকে, যাই হোক, এই কথাগুলো একটু পড়ে নেবে, এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানে হচ্ছে পদের সংখ্যা পদকর্তা ওয়াইজ। তোমাদের প্রশ্ন ছিল যে একের বেশি পদ কজন লিখেছেন, দেখো তো 1 2 3 4 5 6 7, তাহলে এই 7 জন কবি একের বেশি পদ রচনা করেছেন। ওকে, এই 23 জন তন্ত্রীপায় একটা পদ ছিল, সেই পদ টিকা কিছুই পাওয়া যায়নি, পদটা পাওয়া যায়নি। সুতরাং 22 জন কবিরই পদ আমাদের প্রাপ্ত পুঁথিতে আছে, তন্ত্রীপার পদটা সেখানে নেই। লারিডম্বিপার পার পদটা মুনি দত্তই টিকা করেননি, ফলত আমাদের যে অনুলিপিকার তিনিও এই পদটা আর লেখেননি। আচ্ছা, আবিষ্কৃত অনাবিষ্কৃত পদগুলো হলো 24 নম্বর, 25 নম্বর, 48 নম্বর, আর অর্ধেক পদ 23 নম্বর। এইগুলো তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে যে কোনটা কোনটা কোথায় রয়েছে। এই প্রবাদগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। ওকে, অবশ্যই খুব জরুরি। এই প্রবাদগুলো অ্যাকচুয়ালি প্রবাদ থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এবারেও প্রবাদ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আচ্ছা, ভাষা, চর্যাপদের ভাষাকে কে কি নাম দিয়েছেন, এটা সেটা ইত্যাদি ইত্যাদি, এইগুলো একটুখানি পড়ে নিও। এটা আলাদা করে আর বলার কিছু নেই। নবচর্যাপদ বলেছিলাম, যেটা 1963-তে আবিষ্কৃত হয় নেপাল থেকেই। শশীভূষণ দাশগুপ্ত 250টা পদ আবিষ্কার করেন, যার মধ্যে 98টা অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায়, ঠিক আছে। এটা আচ্ছা, কেন অসিত বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেছিলেন, আবিষ্কার করেছেন শশীভূষণ দাশগুপ্ত, তাহলে তারই তো সম্পাদনা করার কথা ছিল, কিন্তু তার মৃত্যু ঘটে, এই জন্য অসিত বন্দ্যোপাধ্যায়কে ওই দায়িত্বটা নিতে হয়। ব্যাস, ব্যাপারটা এই। আচ্ছা, অন্যান্য তথ্য কি, চর্যার ফটো মুদ্রণ, এইগুলো একটুখানি দেখে নিও। চর্যার কিছু কিছু আর কি এখানে, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসার মতো বলে আমার মনে হয়েছে, তাই এখানে উল্লেখ করে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে প্রাথমিক তোমাদের যে নোটটা, যে নোটটা থেকে অ্যাকচুয়ালি তোমাদের পড়তে হবে। তারপরে আমি কিছু এক্সট্রা তথ্য এর উপরে আবার দেব, সেগুলো একেবারেই প্রশ্ন উত্তর টাইপের, অল্প কটা, কিন্তু বেসিক কনসেপ্টটা ছিল এটা। ওকে, তো আমাদের এবার ছাড়তে হবে, কারণ অলরেডি টাইম পেরিয়ে গেছে, অন্য ব্যাচ ওয়েট করছে। ওকে, তো যেটা বলার তোমাদের সেটা হচ্ছে যে তোমরা একবার এই নোটটা পড়ে নিও, তবে হ্যাঁ বুঝে পড়ো, আবার বলছি বুঝে নিয়ে পড়ো। ওকে, তোমরা যদি শুধু এই চর্যাপদটাই এই সপ্তাহে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে এসএলএসটি তোমাকে কেউ আটকাতে পারবে না। ছোট ছোট ভাবে এগিয়েও, আমি যেরকম স্টেপ ওয়াইজ বলছি, এইভাবে চললে আমার যতদূর বিশ্বাস যে তোমার পরীক্ষাতে অসুবিধা হওয়ার কথা নয়। আর তোমরা যেটা করবে, একই সাথে একটা সাহিত্যের ইতিহাসের বইও তোমাকে পড়তে হবে। ব্যাস, এই দুটো জিনিস পাশাপাশি করতে হবে। সাহিত্যের ইতিহাসের একটা বই তোমাকে পড়তে হবে, যে কোনো একটা বই, সেটা অসিত বন্দ্যোপাধ্যায় হতে পারে, সুকুমার সেন হতে পারে, দেবেশ আচার্য হতে পারে, তপন চট্টোপাধ্যায় হতে পারে, অন্য কেউ হতে পারে, অশোক কুমার মিশ্র বা অন্য কেউ হতে পারে, শ্রীমন্ত কুমার জানা, যে কেউ একটা বই পাশে রাখবে।
চর্যাপদের এই নোটটা পড়ছো, তার পাশাপাশি বইটাও পড়বে। বইয়ে চর্যাপদের উপর যতটুকু লেখা আছে পুরোটাই পড়বে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? নোট থেকে কোশ্চেন আনসার মুখস্থ করবে মানে পরীক্ষার জন্য, আর বইটা পড়বে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমি তোমাদের সামনের দিন এই দুটোর উপরেই পড়া ধরবো। পরীক্ষাতে তো নেবই, তারপরে আবার পড়াটাও ধরবো।